আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ভিডিওতে ওপেন করার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের যে আমাদের শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসের উপর একটা সাজেশন দেওয়ার। অর্থাৎ আজকে আমরা মূলত তোমাদের এইচএসসি যারা 25-এ পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এটা মূলত দরকার হবে। আমরা চেষ্টা করেছি তোমাদের যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে উচ্চারণ, বানান এবং ব্যাকরণিক বিভিন্ন শব্দ শ্রেণী, এছাড়া সমাস, অন্যান্য যে টপিকগুলো বিভিন্ন ধরনের আছে সেই সবগুলো আমরা চেষ্টা করেছি যেগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতো সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার। এবং আমরা এখানে এগুলো এমনভাবে সাজিয়েছি যেন এগুলো পড়লে তুমি এগুলোর মধ্যেই পরীক্ষায় কমন পেতে পারো। তো সেজন্য তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং শেষে তোমাদের কিছু ট্রিক্স বলবো যে বাংলা দ্বিতীয় পত্র কীভাবে উত্তর করা লাগে, কীভাবে উত্তর করলে কোনটা উত্তর করব। মানে এখানে কিন্তু অপশন থাকে দুইটা, অপশনের মধ্যে কোনটা উত্তর করলে সবচেয়ে বেটার হয় এবং আমরা মানে কীভাবে কোনটা লিখবো, এই ওভারঅল সবগুলো বিষয় কিন্তু আমি শেষে বলবো। তো শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা উপকার হবে। তো আমরা প্রথম থেকে তাহলে শুরু করি। দেখো, প্রথমে আমাদের বাংলা দ্বিতীয় প্রথমে যেটা রয়েছে সেটা হলো কি আমাদের উচ্চারণ। অর্থাৎ আমরা যে একটা শব্দ থাকে, শব্দের দেওয়া থাকে, সেই শব্দের আমাদের উচ্চারণ লেখা লাগে। একটা শব্দের কিন্তু দুইটা রূপ থাকে, একটা হলো বানান রূপ আর একটা হলো উচ্চারণ। কারণ আমরা বানান মানে যেটা লিখি, লিখিত রূপটা যেটা, আর উচ্চারণ মানে হলো মুখে উচ্চারিত যে রূপটা আমাদের, সেটা কিন্তু উচ্চারণ। তো একটা শব্দ আমরা মুখে কীভাবে উচ্চারণ করব, তখন সেটাকে আমরা যখন মানে কীভাবে উচ্চারণ করতেছি বা কীভাবে উচ্চারণ করা লাগে, তো এই বিষয়টা কিন্তু আমাদের লেখা লাগবে। এখন এটা একটু ভেজাল, মানে আমরা মুখে যেটা উচ্চারণ করি সেটা আমাদের এখন লিখে দেখাইতে হবে যে এটা এইভাবে উচ্চারণ করা লাগে, এটা এইভাবে উচ্চারণ করা লাগে। তো যার কারণে এখানকার যে উচ্চারণগুলো এগুলো একটু অনেকটা ক্রিটিক্যাল হয়, অনেকেই ক্রিটিক্যাল মনে করে থাকে যে এগুলো বুঝতে পারে না। তো এগুলো কিন্তু অনেক ইজি, তোমাকে কিছু রুল, বেসিক কিছু তথ্য জানা লাগে। তুমি যদি এই বেসিক ইনফরমেশন বা বেসিক কিছু তথ্য জানো তাহলে তোমার এগুলো হার্ড না। আমি তোমাদের এই যে উচ্চারণের উপর ক্লাস নিচ্ছি দুইটা, সেই দুইটা ক্লাস যদি তুমি করতে পারো তোমার উচ্চারণ পানি হয়ে যাবে একবারে। কারণ ওইখানে আমি উচ্চারণে তোমার ওভারঅল যতগুলো বিষয় আছে আমি সবগুলো বিষয় একবারে খুঁটিনাটি ভালোভাবে দেখাইছি। মানে কিছু বেসিক তোমাদের রুল দেখাইছি যে রুলগুলো তোমাকে মাথায় রাখতেই হবে, সেগুলো দেখানোর পর সেগুলো সুন্দরভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বুঝাইছি যে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ বা পরীক্ষার ক্ষেত্রে এই রুলগুলো কেন মনে রাখতে হবে। বেশি দরকার নাই, খুব কম জিনিস, ওই বেসিক যে কয়েকটা জিনিস দেখাইছি এগুলো যদি তুমি মনে রাখতে পারো আর তোমার উচ্চারণে কোনো সমস্যা হবে না। তোমরা সেজন্য তোমার যদি কারো কোনো সমস্যা হয় সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, দেখলে তোমাদের একবারে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সেই উচ্চারণে। তো দেখো, আমরা উচ্চারণের ক্ষেত্রে তোমাদের বিষয়টা যেটা বলবো, উচ্চারণের দুইটা প্রশ্ন থাকে, একটা এখানে দুইটা মানে অপশন থাকে, অপশনের মধ্যে তোমাকে একটা উত্তর দেওয়া লাগে। প্রথমে যেটা থাকে উচ্চারণের ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো যায়, সেই শব্দগুলো তোমার সঠিক উচ্চারণ লেখা লাগে। আরেকটা যেভাবে প্রশ্ন আছে সেটা হলো তোমার এই যে উচ্চারণ যেগুলো আছে এই উচ্চারণগুলো প্রশ্ন থাকে যে বলে স্বরধ্বনির সংক্ষিপ্ত সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, তারপর তারপর মফলা উচ্চারণ লেখা, মানে এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো যেগুলো আছে সেগুলোর উচ্চারণগুলো লিখতে বলে। তো আমরা শেষে আলোচনা করতেছি প্রশ্নগুলো। আপাতত আমাদের যে উচ্চারণের যে মানে কথাগুলো আছে আমরা সেগুলো আগে দেখি। দেখো, যেমন যেমন মন আছে, এখন এখানে মন যখন হয় তখন উচ্চারণের ক্ষেত্রে ঔকার দন্তন্য কেন দেওয়া লাগে। দেখো, আমরা তোমাদের ক্লাসে এগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি, আর এখন আলোচনা করা কিন্তু সময় নেই, এখন জাস্ট তোমাদের সাজেশনটা দেখাচ্ছি, তোমরা একটু সুন্দরভাবে দেখে এটা জাস্ট মুখস্থ করার চেষ্টা করবে। আর শেষে কিন্তু তোমাদের কয়েকটা মানে ট্রিক্স বলবো যেগুলো ফলো করলে তুমি সহজে এইটাতে 90 আপ করতে পারবা। তো ওটা শেষে বলবো, আপাতত জাস্ট শেষ পর্যন্ত থাকো। তো দেখো, এরপরে যেটা আছে যে প্রথমে মন আছে, তো এখানে ওকার কেন হলো, কারণ আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি স্বরধ্বনি আসে তাহলে সেখানে ওকার হয়। আমরা কিন্তু এগুলো আলোচনা করছি। তার দেখো, মন উচ্চারণ করো তো, মন মন কী আসতেছে, মন স্বরধ্বনি আসতেছে কি না একটু ভালোভাবে উচ্চারণ মানে হলো মুখে উচ্চারিত, তোমাকে খুব সুন্দরভাবে মুখে উচ্চারণ করা লাগবে। যদি উচ্চারণের ক্ষেত্রে তোমার ভুলে তাহলে তোমার কিন্তু এটার উচ্চারণে যে তুমি বানান রূপটা লিখবা সেটাতে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। যেমন দেখো, এখানে মন, এখন কে বলবে এখানে স্বরধ্বনি তো আসতেছে না, স্বরধ্বনি কিন্তু আসতেছে, তুমি একটু ভালোভাবে ভাবো, মন দেখো আসতেছে, আর স্বরধ্বনি আসা মানে কি ওকার। আর দন্তনের ক্ষেত্রে এখানে হসন্ত কেন হলো, কারণ দেখো আমরা তোমাদের এগুলো সব আলোচনা যদিও করছি তারপর বলতেছি আবার শুনো। দেখো, কারণ এখানে তোমার কোনো একটা শব্দের শেষে যখন স্বরধ্বনি আসতেছে তখন আমরা ওকার দিচ্ছি, কিন্তু যখন স্বরধ্বনি এরকম আসছে না, স্বরধ্বনি বলতে তোমার বিভিন্ন ধরনের যে স্বরবর্ণ যেগুলো আছে সেগুলোর যে রূপগুলো সেগুলো যখন আসবে না, অর্থাৎ মূলত আমরা বেশিরভাগ সময় পাবো স্বরেয়, এই উচ্চারণটা সবচেয়ে বেশিরভাগ সময় আসে, অন্যান্যগুলো আসবে তবে স্বরেয়টা সব থেকে বেশি আসে। তো এই জন্য কিন্তু তখন আমাদের কী দেওয়া লাগে, হসন্ত দেওয়া লাগে। যখন এরকম স্বরেয় আমরা আসবে না বা স্বরধ্বনিগুলো আসবে না তখন আমরা কী দেবো, হসন্ত দেবো। এই জন্য কিন্তু এখানে হসন্ত দেওয়া আছে। আমরা কখনো বলি না মন, কখনো বলি না, আমাদের বলা লাগে মন, মনও বলি না। যদি মনও বলতাম, কথার কথা উচ্চারণ এটা যদি মনও বলতাম তখন আমরা কিন্তু হসন্ত দিতাম না। বুঝতে পারছো? এই হলো তোমার বিষয় উচ্চারণগুলো, এগুলো একটু পড়বা। যার সমস্যা তোমরা
একটু এগুলো মানে স্ক্রিনশট মেরে নিতে পারো। এবং কারো যদি মানে এই বিষয়ের পিডিএফটা চাও যে আমি সাজেশনটা দিচ্ছি, তোমরা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা একটু আমাকে জাস্ট ইনবক্স করবা। ইনবক্স করলে বা তুমি যে পেজে দেখতেছো সেই পেজে যদি যেখান থেকে দেখতেছো না কেন আমাদের জাস্ট কমেন্টে তুমি যদি জানাও, তাহলে আমি তোমাদের যে পিডিএফটা দিয়ে দিব এই সাজেশনে। 01796497567 এই যে নাম্বারটা আছে, তুমি যেখান থেকে দেখো না কেন তুমি এই নাম্বারটাতে সাথে আমার কানেক্ট মানে জাস্ট একটা মানে নক দিয়ে বলবা যে আমার এই পিডিএফটা দরকার বাংলা দিকের, আমি তোমাকে এই সাজেশনে পিডিএফটা দিয়ে দিব সাথে সাথে। বুঝতে পারছো? আর তোমরা যেখান থেকে দেখতেছো না কেন অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট এবং তোমার ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবা, এবং ইউটিউবে যদি দেখে থাকো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তুমি আমার কন্টেন্ট দেখবা, তুমি যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করিও, না হলে দরকার নেই। তুমি কন্টেন্টগুলো দেখো আগে কীরকম হয় না হয়, বিভিন্ন ধরনের ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমাদের বাংলা দ্বিতীয়, তারপর তুমি না হয় সাবস্ক্রাইব করিও। তো দেখো আমাদের সাজেশনটা তাহলে পরবর্তী অংশ যায়। তো এটা গেলো উচ্চারণ এভাবে অনেকগুলো আছে, তোমরা এগুলো জাস্ট এখন পড়া লাগবে, এখন বোঝানোর মতো তোমাদের টাইম নাই যেহেতু পরীক্ষার সামনে। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তোমাদের আরেকটা যদিও ট্রিক্স বলবো, সেটা যদি তুমি ফলো করো 100% পরীক্ষায় কমন পাবা, একবার 100%। তো সেটা শেষে বলবো। তো দেখো এরপরে হলো বাংলা উচ্চারণের নিয়ম। তোমাদের একটু আগে বললাম বাংলার ক্ষেত্রে দুইটা ধরন আছে, কি কি? এক নম্বর বাংলার ক্ষেত্রে প্রথম হলো তোমার এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো দিয়ে দেয়, সেগুলো সঠিক উচ্চারণ লেখা লাগে। আরেকটা নিয়ম হলো তোমার বাংলা ক্ষেত্রে যেভাবে আসে সেটা হলো বাংলার যে উচ্চারণ যে আছে, উচ্চারণে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যে বাংলা স্বরধ্বনি উচ্চারণ, এই যে বিবৃত উচ্চারণে 5টি নিয়ম লেখো, সংবিত উচ্চারণে 5টি নিয়ম লেখো। এছাড়া স্বরধ্বনি মানে অর্ধে মানে শুরুতে কীভাবে উচ্চারিত হয় এই 5টি নিয়ম লেখো, এবং স্বরধ্বনি অন্তে 5টি নিয়ম লেখো। এছাড়াও আছে মফলা উচ্চারণ। এই যে তুমি 5টা প্রশ্ন করতে পারো, তুমি পরীক্ষায় মানে শিওর থাকো যে 5টার মধ্যে তোমার একটা না একটা প্রশ্ন আসবে। তবে স্বরধ্বনির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম। এই প্রশ্নটা সব থেকে বেশি দেখা গেছে। স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম বলতে সেখানে সংবৃত, বিবৃত, তারপর তোমার আদ্য, অন্ত, যতগুলো আছে সবগুলো মিলে কিন্তু মানে তুমি যে কোনো 5টা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে স্বরধ্বনি উচ্চারণের। আর যখন তোমার নির্দিষ্ট করে বলবে স্বরধ্বনি উচ্চারণে সংবৃত লেখো আর বিবৃত, তবে তোমাকে এখানে স্বরধ্বনির ক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখি, সব থেকে বেশি গুরুত্ব দিবা। 1 নম্বর স্বরধ্বনির ক্ষেত্রে যে স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম, এই প্রশ্নটা সবচেয়ে বেশি। 2 নম্বর হলো স্বরধ্বনি উচ্চারণে 5টা সংবৃত নিয়ম, এটা। এরপরে 3 নম্বরে যেটা গুরুত্ব বেশি দিবা স্বরধ্বনি উচ্চারণের বিবৃত নিয়মগুলো 5টা নিয়ম, এটা। এরপরে স্বরধ্বনি আদ্য এবং অন্তটা। আদ্য অন্ত পরীক্ষায় কম আসে, তবে আসে না যে বলবো না, তবে খুব কম। তবে স্বরধ্বনি এই 3টা প্রশ্ন একটু বেশি দেখা গেছে স্বরধ্বনির ক্ষেত্রে, স্বরধ্বনি উচ্চারণের নিয়ম, স্বরধ্বনি সংবৃত এবং বিবৃত। এরপর রয়েছে হলো মফলা। বুঝতে পারছো? এভাবে তোমরা কিন্তু এই যে রুলগুলো আছে এগুলো একটু দেখবে। এগুলো কিন্তু আমরা ক্লাসে একবারে বিস্তারিত আলোচনা করছি, এখন আর মানে এত সময় নেই তোমাদের এগুলো দেখানোর। যার দরকার তোমাদের বলছি যে তোমরা আমাদের সাথে কানেক্ট হবা, যোগাযোগ করবা। তোমরা যোগাযোগ করলেই তোমাদের এই পিডিএফটা দেওয়া হবে। তোমরা হোয়াটসঅ্যাপ বা যেখানে হোক আমাদের মেসেজ করলেই হয়ে যাবে, আমরা তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো এরপরে দেখো, এরপরে আমাদের গেল আমাদের উচ্চারণ গেল, আমরা উচ্চারণের বিভিন্ন বিষয়গুলো জানলাম। এরপরে আমরা আলোচনা করবো হলো বানান। তো দেখো আমরা একটু আগে বললাম একটা শব্দে 2টা রূপ থাকে, একটা হলো উচ্চারিত রূপ আর একটা হলো কি বানান। তো আমরা এখন বানান জানবো যে বিভিন্ন ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডগুলো মানে কীভাবে বানান করা লাগে। তো এখন এটা কিন্তু শুদ্ধভাবে আমাদের লেখা লাগে। যেমন আমরা বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো সৃজনশীল যে লিখি, তো এখন এখানে যে ওয়ার্ডগুলো আমরা বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলো আমরা উত্তর দিই, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমরা বানানগুলো আমাদের লেখা লাগে, তা আমরা শুদ্ধভাবে সেগুলো লিখি। তো এই একই অবস্থা এখানে এরকম বাংলার ক্ষেত্রে এরকম অনেক ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো তোমার পরীক্ষায় ওরা ভুলভাবে দেবে, ওইটাকে তোমাকে শুদ্ধভাবে লেখা লাগবে। বুঝতে পারছো? তো দেখো যেমন তোমার মানে এখানে আছে দুরাবস্থা আছে, কিন্তু দুরাবস্থা বলতে কোনো কি শব্দ আছে? না, শব্দ হলো দুরবস্থা। দূরা হবে না, শুধু দূর হবে। বুঝতে পারছো? এরকম যেমন অর্ধরাত্রি বলতে কোনো কথা নেই, অর্ধরাত্র হবে। তো এরকম এই যে কথাগুলো আছে যেগুলো সন্ধি সমাসযোগ্য এবং প্রত্যয়জনিত যে ভুল, এই ওয়ার্ডগুলো হলো এরকম। এই ওয়ার্ডগুলো তোমার একটু ভালোভাবে পড়া লাগবে। বুঝতে পারছো? এরপর হলো বানান ও প্রয়োগজনিত ভুল। বিভিন্ন ধরনের বানানের ক্ষেত্রে আমরা ভুল হয়, যেমন আমরা স্বাক্ষর বানানটা দন্তস্বর যুক্ত খর শুধু হবে না, দন্তস্বয় বযুক্ত। বুঝতে পারছো? দন্তস্বর সাথে কী হবে? বয় যুক্ত হবে। এরকম বিভিন্ন ধরনের যে বানানগুলো, যেমন সমীচীনের ক্ষেত্রে 2টাতেই দীর্ঘিকার থাকবে, একটাতে দীর্ঘিকার রসিকার এরকমটা থাকবে না, তার মানে এটা ভুল, আমাদের এভাবে লিখতে হবে। ওইরকম শব্দ এই যে মুমূর্ষ বানানটা, এটা অনেকবার পরীক্ষায় আসে। এই মুমূর্ষ বানানটা কেন জানি, এটা আমরা সব জায়গায় দেখি। এই বানানটা মুমূর্ষ প্রথমে উসুকার, তারপর দ্রুকার, আবার উসুকার, এবং শেষে কী হবে? শেষে আমাদের মানে যে বানানগুলো, এগুলো ভালোভাবে সবগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এই বানানগুলো একটু ভালোভাবে মনে রাখবা।
বুঝতে পারছো? সবগুলো একটু দেখবা, এগুলো যতগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়বা। আমি যেগুলো এখানে সাজেশনে রাখছি এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলো বাদ দেওয়ার কোনো অপশন নেই। এগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন পাবা। যদি পরীক্ষায় 5টা থাকে 5টার মধ্যে এগুলো থেকে 3টা কি 4টা পরীক্ষায় আসবে। তো এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো এরপরে দেখো, এই যে উচ্চারণের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম প্রশ্ন থাকে এবং উচ্চারণে বিভিন্ন ওয়ার্ডগুলো সঠিক উচ্চারিত রূপ লেখা লাগে, ঠিক একইভাবে বানানের ক্ষেত্রে একই অবস্থা। বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো সঠিকভাবে বানানগুলো লেখা লাগে। যদি তুমি সেটা না লেখো তাহলে এই অপশন আরেকটা আছে, এই যে বানানের বিভিন্ন ধরনের নিয়মগুলো লেখা লাগবে। যেমন মফলা, এই যে এখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের উচ্চারণের প্রশ্নগুলো আবার চলে আসছে। যে উচ্চারণের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু থাকে অনেকবার, যে মফলা উচ্চারণের 5টা নিয়ম, তারপর জফলা উচ্চারণের, তাই এ ধ্বনি বিবৃত উচ্চারণে 5টা নিয়ম লেখো, তারপর এ ধ্বনি সংবৃত উচ্চারণে 5টা নিয়ম। একটু মানে হয়ে গেছে আর কি, মানে মিস্টেক হয়ে গেছে। তো দেখো এগুলো কিন্তু একটু মাথায় রাখবা, বুঝতে পারছো? এই যে উচ্চারণের যে নিয়মগুলো যেগুলো বললাম এগুলো প্রশ্নগুলো, তবে সবচেয়ে বেশি তোমরা মনে রাখার চেষ্টা করবা যে জিনিসটা বললাম, স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম, স্বরধ্বনি সংবৃত বিবৃত, তারপর হলো মফলা, তারপর হলো এ ধ্বনিটা মোটামুটি আসে, এ ধ্বনি উচ্চারণে 5টা নিয়ম, বুঝতে পারছো? এই প্রশ্নগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। তো এরপরে আমরা যেটা দেখছিলাম বানানের ক্ষেত্রে এরকম আরও বিভিন্ন ধরনের আসতে পারে, যে এই যে যেমন এই যে পরগনা, এই বানানটা এরকম, অপরাহ্ন, এরকম বিভিন্ন ধরনের যে বানানগুলো এগুলো ভুল আছে আমাদের, এগুলো পরীক্ষায় কিন্তু তোমার অশুদ্ধ থাকবে, তোমাকে ভুলভাবে লিখতে মানে তোমার ভুলভাবে থাকবে, সঠিকটা লেখা লাগবে। এই বানানগুলো যেমন আমরা দেখছি সত্য বিধান ও বিদেশি শব্দজনভাবে ভুল হয়েছে, ভুলভাবে তারা দিছে, এগুলো সঠিকভাবে লেখা লাগবে। এরপর আমাদের যে বানানগুলো আছে, তৎসম শব্দের বানানের নিয়ম, মানে কী কী নিয়মগুলো থাকে, তৎসম শব্দের বানানের বিভিন্ন নিয়ম, তা প্রমিত বাংলা বানানের নিয়ম, এটা সবচেয়ে বেশি আসে। তৎসম হচ্ছে যে প্রমিত বাংলা বানানের নিয়ম, এই প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে বেশি দেখা যায়, বুঝতে পারছো? যে বলে তোমাকে প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো, বা তোমার এভাবে আসতে পারে তৎসম শব্দ বানানের 5টা নিয়ম লেখো, বুঝতে পারছো? বা অতৎসম শব্দ বানানের 5টা নিয়ম, এভাবে কিন্তু তোমার বিভিন্ন ধরনের বানানের যে নিয়মগুলো প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো এখান থেকে 2টা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসে, বানান আসে, নতুবা তোমার বানান না আসলে তোমার এই যে বিভিন্ন বানানের যে ওয়ার্ডগুলো সেগুলো আসতে পারে, সেগুলো আসতে পারে না, আসবে কনফার্ম। তো এরপরে 3 নম্বর যে আমরা টপিকটা যদি যাই সেটাতে থাকে সমাস এবং উপসর্গ। দেখো এখান থেকে এই প্রশ্নটা থাকবেই, একটা প্রশ্ন এটা থাকবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। আরেকটা হলো সমাস ঘটিত বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো, সেগুলো তোমাদের ব্যাস বাক্য এবং সমাসের নামটা লেখা লাগে। তো দেখো এখানে যদি তোমাকে একটু বলি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, এটা দ্বারা কী বোঝায়? যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবাচকতা বলতে উপসর্গ যে ওয়ার্ডগুলো আছে বিভিন্ন ধরনের আমাদের যে স্বরে অঘা, অজ, অনা, সরিয়া, আর, আন, আব, উন, যে বাংলা উপসর্গ আছে, তৎসম, সংস্কৃত, বিভিন্ন ধরনের যে উপসর্গ, আরবি, বিভিন্ন অনেক উপসর্গ কিন্তু আছে। তো এই যে উপসর্গগুলো আছে এদের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নয়, আছে এটা এই জন্য বলছে উপসর্গের অর্থবাচকতা নেই, এদের কোনো অর্থ নাই কিন্তু নিজস্ব, কিন্তু এদের অর্থদত্তকতা আছে। অর্থদত্তকতা বলতে কী বিষয়টা বোঝায়? যে এইগুলো মূলত অন্য শব্দের পূর্বে যোগ করে একটা নির্দিষ্ট মানে খুব মানে একটা ভালো সৌন্দর্যপূর্ণ একটা অর্থ সৃষ্টি করি। যেমন তোমাকে মনে করো হার একটা শব্দ আছে, মনে করো কথার কথা বললাম, হার একটা শব্দ, তো এর পূর্বে হার কিন্তু একটা শব্দ আছে, তো এর পূর্বে যদি আমরা প্রযোগ করি, নির্দিষ্ট কোনো অর্থ আছে? নির্দিষ্ট কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু এর পূর্বে যদি আমরা প্রযুক্ত করি তাহলে প্রহার, তখন কিন্তু একটা নির্দিষ্ট অর্থ আসে। তারপর যেমন হারের ক্ষেত্রে আমরা যদি আরেকটা পূর্বে যোগ করি, যেমন পড়া যদি যোগ করি তাহলে তো পড়া জয়, মনে করো একটা কী বিষয় তোমার মনে করো, বা মনে করো জয় আছে, জয়ের সাথে যদি পড়া যোগ করি তাহলে পরাজয়, তারপর এরকম আরও বিভিন্ন ধরনের কিন্তু আমরা ধরতে পারি। অর্থাৎ এক কথায় উপসর্গের যে ওয়ার্ডগুলো আছে, যেমন যে একটু আগে হারের পূর্বে যদি আবার আমরা বি যোগ করি তাহলে বিহার হয়ে যায়, তা আ যোগ করলে আহার হয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের আছে। উপযোগ করলে উপহার, তুমি বিভিন্নভাবে করতে পারো, শুধু এই শব্দগুলোই হবে এরকমটা না, অন্য সব শব্দগুলোই একই অবস্থা। অর্থাৎ এক কথায় উপসর্গ যে আছে এই উপসর্গগুলো নিজস্ব কোনো কিন্তু অর্থ নাই, কিন্তু এরা অন্যান্য শব্দের পূর্বে বিভিন্ন শব্দের পূর্বে গঠে একটা সুন্দর অর্থ তৈরি করে থাকে, এই জন্য এদেরকে বলছে যে অর্থদত্তকতা আছে, এদের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে। এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে তোমার, বুঝতে পারছো? তো এই জন্য এটা কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখি। এরপর দেখো সমাজ গঠিত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সমাসের যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো মানে কিভাবে করা লাগে, এবং এগুলো তোমাদের অনেকে কি করে দেখো, অনেকে শুধু এই যে ব্যাস বাক্যটা লিখে রাখে, যে সমাসের নামটা দেয় না, এই যে সমাসের নামটা উল্লেখ করে না। যেমন মনে তেপান্তর এই যে আছে, মানে অতিন প্রান্ত সমাস সে শুধু লিখে দেয়, কিন্তু এটা কোন সমাস? এটা হলো দ্বিগু সমাস। তো এভাবে কিন্তু তোমাকে সম্পূর্ণ 3টা লিখতে হবে। প্রথমে লিখবা এভাবে, যেমন ছকাকারে আছে এভাবে ছকাকারে দেওয়ার চেষ্টা করবা,
ছক আকারে না দিলেও এই যে কথাগুলো জেনে লেখো, প্রথমে সমাসবদ্ধ শব্দ, তারপর ব্যাস বাক্য, তারপর সমাসের নাম। তেপান্তর, 3 প্রান্তের সমাহার, দ্বিগু সমাস। যেমন উপরে যে প্রশ্নগুলো তোমার দেখালাম, যেগুলো বানান উচ্চারণ, তোমরা শুধু সরাসরি উত্তরটা লিখবা না, কিন্তু ভালোভাবে মনে রাখি, প্রথমে মূল শব্দটা লিখবা মূল শব্দ, উচ্চারণ যেটা ভুল দিছে বা উচ্চারণ যেটা দিছে শব্দটা সেটা, এবং বানানের যে ভুল শব্দটা দিছে সেটা লিখবা। এরপর লিখবা মানে উচ্চারিত রূপ, তারপর বানানের ক্ষেত্রে লিখবা বানান, মানে সঠিক বানান বা শুদ্ধ বানান। লেখার পর তারপর তুমি সঠিক উচ্চারণটা লিখবা, যেটা আছে ওইটা সোজা টান দিয়ে, মানে সঠিক মানে তেপান্তর আছে, এই তেপান্তর এভাবে টান দিলা, তারপর 3 প্রান্তের সমাস, দ্বিগু সমাস দিলা। ঠিক একইভাবে বানানের ক্ষেত্রেও, বুঝতে পারছো, উচ্চারণের ক্ষেত্রেও, মানে তুমি মূল যে শব্দটা ওনারা প্রশ্নে দিবে সেটা সহ দিবা, বুঝতে পারছো। সেটা যদি না দাও তাহলে কিন্তু তোমার পরীক্ষায় একটু টিচারের খাতা কাটতে সমস্যা হয়, আর টিচারের সমস্যা মানে কি তোমার নাম্বারে তখন সমস্যা হয়ে যাবে। যেমন এখানে দিয়ে দিছে না, এই যে তোমাদের দেখাই বিষয়টা একটু, যে দেখো এখানে অশুদ্ধ বানান দিয়ে দিছে, পরগনা। এখন তুমি এই পরগনা শব্দটা লিখবে এবং অশুদ্ধ এইভাবে, যেমন একবার ঠিক সেম অবস্থা ফলো করবা। জাস্ট তুমি তখন যদি বক্সগুলো না দাও কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা বক্সগুলো দিতে পারো, তবে কথা বাকি জিনিসগুলো একই ফলো করবা, অশুদ্ধ লিখবা, শুদ্ধ লিখবা, বা তুমি যদি বক্স না দাও এভাবে টান দিয়ে দিতে পারো, এখানে টান দিলা, তারপর এখানে এভাবে, বুঝতে পারছো। বক্স যদি না দাও এভাবে জাস্ট টান দিয়ে দিবা, টান দিয়ে দিলে তোমার এভাবে দিলে মোটামুটি হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। বক্স আকারে দিলে তো সবচেয়ে বেস্ট। তো দেখো এরপরে যেখানে ছিলাম, এভাবে তুমি সমাসের যে বিষয়গুলো আছে এখানে অনেকগুলো আছে, এগুলো একটু সুন্দরভাবে পড়বা। কারো যদি দরকার হয় স্ক্রিনশট মেরে নিতে পারো, আর নতুবা আমাদের কাছে চাইলে আমরা পিডিএফটা দিয়ে দিব। তো দেখো এরপরে যেটা আছে তোমাদের সমাসে এরকম অসংখ্যগুলো আছে, তো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো এখানে রাখা হয়েছে। দেখো এরপরে যদি আমরা যাই, যে এরপরে হলো ব্যাকরণিক শব্দশ্রেণী, যে আমাদের 4 নম্বর যে টপিক আছে। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে আমাদের ব্যাকরণের যে শব্দশ্রেণী আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, তারপর যোজক, তারপর অনুসর্গ, আবেগ শব্দ, এই বিভিন্ন ধরনের কিন্তু আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী আছে। বিশেষ্য হলো আমরা জানি যে কোনো নাম, সর্বনাম হলো নামের পরিবর্তে যেটা ইউজ করা হয়। তারপর হলো বিশেষণ হলো যে বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ অবস্থা। তারপর ক্রিয়া হলো কাজ করা বোঝাবে, আর ক্রিয়া বিশেষণ যে শব্দশ্রেণী যারা ক্রিয়ার মূলত দোষ গুণ অবস্থা ইত্যাদি মানে বোঝাবে, সেটা হলো ক্রিয়া বিশেষণ। এরপর যোজক হলো যে একাধিক পদ বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটাবে, সেটা। অনুসর্গ হলো যেটা বিভক্তি নেয় মূলত ব্যবহৃত হয় একটা বাক্যের মধ্যে। আবেগ শব্দ যেটা আবেগ বুঝাবে। এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, এবং তোমাদের এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। এই যে 4 নম্বরের ক্ষেত্রে ব্যাকরণের শব্দশ্রেণী যে টপিকটা আছে, এখান থেকে 2টা আসে। 1 নম্বর হলো তোমার ব্যাকরণিক শব্দশ্রেণী বিভিন্ন ধরনের পোস্টিংগুলো করা হয়, বিভিন্ন ধরনের যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বোঝায় আলোচনা করো, বা এখান থেকে তোমার একটা উদ্দীপক দেয় বা কয়েকটা লাইন লিখে দেয়, বলতে এখান থেকে বিশেষ্য বাই করো, বিশেষণ বাই করো, এরকম বিভিন্ন ধরনের কথাগুলো বলে। বা অনেক সময় উদ্দীপকটা দিয়ে দেয়, বিভিন্ন লাইনগুলো আন্ডারলাইন করে দেয়, দিয়ে বলে যে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম বের করো। বা অনেক সময় একটা উদ্দীপক ফুল দিয়ে দেয়, সেখান থেকে বলে যে এখান থেকে সর্বনামগুলো বের করো, বা বিশেষ্যগুলো বের করো, বা বিশেষণগুলো বের করো। বুঝতে পারছো, বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে। মানে মূলত এখান থেকে 3 টাইপের প্রশ্ন আসে। 1, তোমার আবার বলতেছি, এরকম প্রশ্ন দিবে। 2, তোমার একটা উদ্দীপক দিবে, সেখান থেকে বিশেষ্য, বিশেষণ, যে কোনো একটা নির্দিষ্ট করে বলবে যে এখান থেকে বিশেষ্য বাই করো, বা সর্বনাম বাই করো, বা বিশেষণ বাই করো। আরেকটা প্যাটার্ন হলো তোমার কয়েকটা লাইন দিয়ে দিবে, লাইন দিয়ে মানে নির্দিষ্ট মানে 8টা দিয়ে দিবে, 8টার মধ্যে তোমার যে 5টা তোমাকে বের করা লাগে। এখন 8টার মধ্যে তোমার নির্দিষ্ট একটা কথার মধ্যে তোমার আন্ডারলাইন করে দেবে। এখন ওইটা কি বিশেষ্য, ওই কথাটা ওনাকে বিশেষণ। যেমন আমি বাজারে যাই, মনে করো কথার কথা, তো এখন এই বাজারে যে শব্দটা এখানে দিছে, বাজারে কি বিশেষ্য, তোমাকে বাজারের নিচে আন্ডারলাইন করে দিবে, বাজারে কি বিশেষ্য নাকি বিশেষণ নাকি সর্বনাম, এভাবে তোমাকে কিন্তু বের করা লাগবে। এরকম তোমার 8টা দিবে, 8টার মধ্যে তোমাকে 5টা বের করা লাগে। তো এই বিষয়, এই 3 টাইপের প্রশ্ন এখান থেকে মূলত দেখা দেয়। তো এরপরে তোমাদের বিশেষ্য কত প্রকার, বিশেষ্য কী, মানে নামের মধ্যে আমরা জানি নামবাচক, বিশেষ্য, জাতিবাচক, সমষ্টিবাচক, এরপর বস্তুবাচক, গুণবাচক, অনেকগুলো কিন্তু বিশেষ্য আছে। এছাড়া আরেকটা আছে ভাববাচক বিশেষ্য। তবে এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্নটা যেটা আছে সেটা হলো ব্যাকরণিক শব্দশ্রেণী কী বা বলতে কী বোঝায়। এটা একটু মনে রাখো, বিশেষ্য কী বা বিশেষ্য কত প্রকার। বুঝতে পারছো, এটাও কিন্তু অনেক সময় আসে, বিশেষণটা কম আসে, তবে একটু দেখে রাখিও। এরপর আবেগ শব্দটা মোটামুটি আসে, বিভিন্ন ধরনের যেটা আবেগ বোঝায় এরকম যে শব্দগুলো। যোজক কত প্রকার কী, এটা অনেক কম ইম্পর্টেন্ট। এবং গঠন অনুসারে যে বিভিন্ন ধরনের ক্রিয়াপদগুলো কত প্রকার, এগুলো কিন্তু এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই, এই জন্য কিন্তু তোমাদের আলোচনা করতেছি না, যা সাজেশনটা দিচ্ছি। অকর্মক ক্রিয়া, সকর্মক, দ্বিকর্মক, বিভিন্ন আছে, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এগুলো কিন্তু আমরা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করবো তোমাদের। তো এরপর আছে যেটা হলো এই যে তোমাদের একটু আগে বললাম যে ব্যাকরণিক শব্দশ্রেণী কীভাবে নির্ণয় করা লাগে। এই অনুচ্ছেদ থেকে এক ধরনের ব্যাকরণিক শব্দশ্রেণী আছে। তো এগুলোর কিন্তু সাজেশন হয় না ধরতে গেলে,
সাজেশন হইলা বলতে কীরকম, মানে এগুলো তুমি যদি গ্রামাটিক্যালগুলো একটু ভালোভাবে পড়ো তাহলে তোমার মানে এখান থেকে তুমি কমন পাওয়ার ফর্ম ইজিলি তুমি বুঝতে পারবা তুমি এখান থেকে কীভাবে। তোমাকে এই জন্য একটু প্র্যাকটিস করা লাগবে এই অনুচ্ছেদ থেকে। তুমি যে এগুলোই পড়লেই কমন পাবা এরকমটা এখান থেকে কম গ্যারান্টি দিচ্ছে, কারণ এগুলো থেকে তোমার হুবহু দেয় না, খুব কম দেয়। এগুলো একটু প্র্যাকটিস করলে তুমি আনাসে বুঝতে পারবা যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ বা কীভাবে করা লাগে, বা একই মানে অনেক সময় দেখা গেছে যে একই লাইনগুলো বারবার পরীক্ষায় আসছে, এরকমটা দেখা গেছে। তো তোমরা এই জন্য এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবা। এখানে কয়েকটা দিছি আমরা জাস্ট এগুলো, তবে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এই জন্য এখানে দেওয়া হয়েছে। তো এগুলো একটু পড়ার চেষ্টা করবা, বুঝতে পারছো? মানে তোমাকে একটা এরকম অনুচ্ছেদ দিয়ে দেবে, বলবে যেমন এখান থেকে নিচে অনুচ্ছেদ থেকে বিশেষণ পদগুলো বের করো, মানে কোনগুলো বিশেষণ তোমাকে বের করা লাগতেছে। যেমন এখানে ভরে হলো তোমার বিশেষের পূর্বে আমরা কী থাকে, বিশেষণ থাকে। কেন বিশেষণ এটা বলা হয় বিশেষের পূর্বে থাকে, কারণ ওই শব্দটা দ্বারা বিশেষটাকে একটা আলাদা পরিচয় দিচ্ছে। যেমন ভোরের ক্ষেত্রে কেমন ভোরে, খুব ভোরে, মানে খুব মানে সকাল সকাল, এরকম বিষয়টা। তো এরকম আসতে পারে, বা তোমার অনেক সময় আবার ইয়াত দিয়ে আসতে পারে, একটা সেন্টেন্স দিয়ে আসতে পারে, যদি এটা এখানে দেওয়া হয় না আমাদের, অনেক সময় সেন্টেন্স দিয়ে আসে। এরপর হলো বাক্য সংক্রান্ত, মানে বাক্যের যে আমরা রূপান্তরগুলো দেখি, এখন রূপান্তরগুলো তোমাদের আলোচনা করব। এক্ষেত্রে এখান ক্ষেত্রে প্রশ্ন আসে দুই ধরনের। বাক্য রূপান্তরের ক্ষেত্রে তোমাকে বলে যে বাক্য কাকে বলে, বা একটি সার্থক বাক্যে কী কী গুণ থাকা আবশ্যক আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে। তো তোমাদের কিন্তু এগুলো এখন আলোচনা করার সময় নেই, কেন? কারণ তোমরা কিন্তু এগুলো সব জানো, মোটামুটি সবার মোটামুটি এগুলো পড়া, তো সেজন্য আলোচনা করতেছি না। দেখো প্রথমে আকাঙ্ক্ষা, আসক্তি কিন্তু কথাটা বোঝা, আসক্তি না, আসক্তি। এরপর হলো যোগ্যতা, এই তিনটা বিষয় আছে, এগুলো একটু জানবা ভালোভাবে। এরপরে আছে হলো বাক্য কাকে বলে, বা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী। সরল, জটিল এবং যৌগিক বাক্য, তিন ধরনের বাক্য আছে। সরল বাক্য তোমার কোনটা, জটিল কোনটা, যৌগিক কোনটা, এগুলো একটু জানবা, এগুলো পরীক্ষায় অনেকবার আসছে প্রশ্ন আকারে। এরপর হলো অর্থ অনুসারে বাক্য, এটাও অনেকবার আসছে, বিবৃতিমূলক, প্রশ্নমূলক, অনুজ্ঞা, প্রার্থনাসূচক। আর এগুলো কিন্তু আমাদের রূপান্তর করা লাগে। তোমাকে অনেক সময় যেমন আমরা বাংলায় ইংরেজিতে করছিলাম অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টু অপটেটিভ, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, এরকম বিভিন্ন ধরনের রূপান্তরগুলো করছিলাম না। ঠিক একইভাবে বাংলার ক্ষেত্রেও আমরা এই রূপান্তর করবো, মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, তারপর হলো সিম্পল থেকে কম্পাউন্ড, এরকম করছিলাম কিনা? ঠিক একই। সিম্পল মানে তো আমরা জানি যে এখানে সরল বাক্য যেটা, তারপর হলো জটিল, যৌগিক, যেগুলো আমরা বাংলায় ব্যবহার করতেছি। এখানে ইংরেজিতে হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বাংলা হলো সরল, জটিল, যৌগিক বাক্য, একই কথা। এখানেও ওই একইভাবে আমরা রূপান্তরগুলো করব। এই বিভিন্ন ধরনের যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো যদি একটু নিচে দেখাই, এগুলো একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। দেখো যে এই যে বাক্যের যে রূপান্তরগুলো তোমার থাকবে, ধ্বনিরা প্রায় কৃপণ হয়, এটা এই জিনিসটা জটিল বাক্য করবে। সরল, জটিল বাক্য, জটিল বাক্যের ক্ষেত্রে আমরা কি জানি, মানে একটা বিষয় আরেকটা বিষয় নির্ভর করবে যেটা জটিল বাক্য হলো সেইটা। ধ্বনিরা প্রায় কৃপণ হয়, তো যারা ধনী হয় তারা প্রায় কৃপণ হয় কিনা? তো যারা ধনী তারা তো প্রায়, এখানে মূলত জটিল বাক্য করার আরেকটা হলো যারা, তারা, যে, সে, যিনি, তিনি ইত্যাদি বিভিন্ন ধরনের থাকে কিন্তু। আর সরল বাক্যের ক্ষেত্রে কি আমাদের শুধু ভার্ব নিতে হয়, এখানে অসংখ্য ভাব নেওয়া যাবে না। যেমন ভয়াল শব্দে বাজ পড়েছে, এর বিরাম নেই, অবিরাম ভয়াল শব্দে বাজ পড়েছে, একই কথা। তবে একটা জিনিস কি এগুলো মনে রাখবা, যে বাক্য রূপান্তরের ক্ষেত্রে তোমার মিনিংটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, মিনিং কিন্তু ওইটাই থাকবে, বুঝতে পারছো? মানে মিনিংয়ের কখনো চেঞ্জ করা যাবে না, অর্থ কিন্তু ওইটাই, জাস্ট তুমি শব্দটাকে চেঞ্জ করবা। যেমন চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটা যখন জটিল করব তখন যে চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, এভাবে। এগুলো একটু প্র্যাকটিস তুমি যদি করো ইজিলি এগুলো পারবা, এগুলো জাস্ট একটু পড়া লাগে। তবে আমরা তাও চেষ্টা করছি যেগুলো পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট সব থেকে বেশি সেগুলো একটু দেওয়ার, বুঝতে পারছো? এগুলো পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি আসে এখানে যেগুলো দেওয়া হয়েছে। তো এগুলো একটু তোমরা পড়ার ট্রাই করবা। আর পিডিএফটা দরকার হলে আমাদের একটু ইনবক্স করো, আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করো, আমরা তোমাদের নিয়ে দিব। এরকম তুমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ যেগুলো আছে, প্রশ্নবাচক বাক্য, যেমন পুলিশের লোক জানবে না, এটা যদি আমরা প্রশ্নবোধক করতে বলি, পুলিশের লোক জানবে, এভাবে প্রশ্নবোধক করা লাগে। এগুলো জাস্ট তুমি যদি একটু প্র্যাকটিস করো, তারপরে তোমার আহামরি খুব একবারে জটিল যে হবে এরকম বিষয়টা না, তুমি কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবা, অত বেশি খুব একটা হার্ড না। তো এরপরে আমাদের সর্বশেষ আরেকটা যেটা বিষয় আছে সেটা হলো বাক্যের অপপ্রয়োগ। অপপ্রয়োগ বলতে কি, এই যে আমাদের বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো আছে, বাক্যগুলো আছে, তো এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে অপপ্রয়োগ হয়, মানে কীভাবে, এটার ক্ষেত্রেও তোমার অনেক সময় উদ্দীপক আসে, অনেক সময় এরকম লাইন আকারে দিয়ে থাকে, এই লাইনগুলো থেকে আমাদের বের করা লাগে। তো দেখো আমরা কিন্তু শেষে এগুলো আলোচনা করবো, তোমার জন্য কোনটা অ্যান্সার দ্য বেস্ট শেষে এগুলো আলোচনা করতেছি। তো দেখো এরকম একটা বাক্যের মধ্যে কোথায় কোথায় ভুল থাকে, অনেক সময় বানানজনিত ভুল থাকে, অনেক সময় সমাজজনিত, অনেক সময় প্রয়োগজনিত, বিভিন্নভাবে কিন্তু তোমার এই ভুলগুলো থাকতে পারে।
যেমন আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এটা কিন্তু বাহুল্য দোষ হয়ে গেছে। তো দেখো চাক্ষুষ মানে তো মানে নিজের চোখে দেখা, মানে নিজের চোখে দেখা মানে কিন্তু প্রত্যক্ষ করা একই কথা, তার মানে এখানে কিন্তু অতিরিক্ত হয়ে গেছে বিষয়টা। তো আমাদের কিন্তু এখানে চাক্ষুষ নিলে প্রত্যক্ষ করা নেওয়ার দরকার নেই। যেমন আমি চাক্ষুষ দেখেছি, এটা 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 মানা যায়, কিন্তু আবার এখানে চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এটা বলা যাবে না। আমি চাক্ষুষ দেখেছি বা আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, দুইটা একটা বলতে হবে। তুমি যদি বলো যে আমি এই ঘটনা চাক্ষুষ করেছি, হবে, সমস্যা নেই। তুমি যদি এটা বলো যে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, এটাও একই কথা। বুঝতে পারছো? এভাবে তোমাকে বলা লাগবে। তো এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, তা প্রমাণ হয়েছে, প্রমাণ বলতে কোনো শব্দ নেই, তা প্রমাণিত হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের যে অশুদ্ধ আছে তোমাকে শুদ্ধ করা। তো এখানে সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এরপরে আমরা আমাদের মোটামুটি আমাদের যে ব্যাকরণের অংশ সেটা প্রায় শেষ করে দিলাম। এরপরে সর্বশেষ আরেকটা অংশ আছে, যদিও সেটা ব্যাকরণের অংশ ধরা হয় না, সেটা আমাদের লিখিত অংশের মধ্যে ধরা হয়, সেটা হলো পারিভাষিক শব্দ। এই যে পারিভাষিক শব্দ কোনগুলো বলো দেখি। পারিভাষিক শব্দ হলো সেই শব্দগুলো যে শব্দগুলো মূলত সেই শব্দগুলো বাংলা শব্দ না, সেগুলো বিভিন্ন ধরনের বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ, যে শব্দগুলো আমরা বাংলার মতো ব্যবহার করি। বুঝতে পারছো? এরকম শব্দগুলোই মূলত পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে। মানে এগুলো আমরা এমনভাবে আমাদের সাথে মিশে গেছে যে আমরা এগুলোকে বাংলায় হিসাবে ব্যবহার করতে শব্দের স্বাচ্ছন্দ্য, মানে ওই শব্দগুলোকে আমরা সেইভাবে ইংরেজিতেই সবচেয়ে বেশি মানে ব্যবহার করতে পছন্দ করতেছি। যেমন আমরা সবসময় আপডেট বলি, আমরা হালনাগাদ শব্দটা কয়জন বলি না। আমরা যে কোনো জিনিস বলি যে এটাকে আপডেট করো, এটাকে করো, এইভাবে কিন্তু আমরা বলি। এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। যেমন আমরা বলি পেন্ডিং, এই জিনিসটা পেন্ডিংয়ে আছে, এখনও শেষ হয় নাই। এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো আমরা কিন্তু এখনও মনে করি। যেমন ফ্যাকাল্টি, আমরা বেশিরভাগ সময় কিন্তু সবসময় ফ্যাকাল্টি শব্দটা ইউজ করি, অনুষদ শব্দটা কিন্তু নর্মালি খুব কমই ইউজ করা। মানে এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো যেগুলো আমাদের মানে বাংলায় ইংরেজি পুরোপুরিভাবে মিশে গেছে, এরকম যে শব্দগুলো সেগুলোকে পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে। তো এই শব্দগুলো এগুলো একবার ওয়ার্ড মিনিংয়ের মতো, এগুলো টানা মুখস্থ করা লাগবে। বুঝতে পারছো? এই আমরা এখানে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো একটু মানে পড়বা। র্যাঙ্ক মানে হলো পদমর্যাদা, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো আছে, এগুলো একটু জানার চেষ্টা করবা। এই ছিল মূলত হলো 40 নাম্বার। এই 40 নাম্বারের মধ্যে, বুঝতো, 40 নাম্বারের মধ্যে তোমাকে 35+ নেওয়া লাগবে। বুঝতে পারছো? 35+। এগুলোতে 35+ পাওয়া ইজি, যদিও তোমার ছিল মনে হয়, আমার ছিল কত 38 মার্ক ছিল মনে হয় এরকম, এই 40-এর মধ্যে। তো এগুলো কিন্তু পাওয়া ইজি, এগুলো তো খুব হার্ড না যে আহামরি একবারে সবগুলো নতুনভাবে আসবে, সবগুলো মানে একবারে নিয়ে এরকম না। আমার নিজের A+ ছিল, তো এই জন্য তোমাদের বলতেছি আর কি, যে বিষয়গুলো ফলো করলে তুমিও এরকম ভালো রেজাল্ট করতে পারবা। তো এই ওভারঅল ছিল এটা বিষয়, এবং আরও তোমাদের কিছু সাজেশন বলবো আমি। তো দেখো, তার সাজেশন বলার আগে তোমাকে একটা যে বিষয়ে কথা বলি সেটা হলো প্রতিবেদন পরীক্ষায় আসে, অনেকে এগুলো উত্তর করতে পারে না, প্রতিবেদনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। দেখো, প্রতিবেদন মূলত 3 ধরনের হয়ে থাকে তোমার বলি, একটা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, আর একটা হলো সংবাদপত্র প্রকাশে। তো ব্যক্তিগত পরীক্ষায় আসে না, তবে প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্রে প্রকাশের জন্য পরীক্ষায় আসে। যদি তোমাকে বলা হয়ে থাকে সংবাদপত্রে প্রকাশের জন্য, তাহলে তোমাকে প্রসেসটা মেনটেন করতে হবে এটা, যে সংবাদপত্রের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে প্রথমে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা, শিরোনাম, তার প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের তৈরির সময় এবং তারিখ লিখে তোমাকে একটা হেডলাইন বা শিরোনাম দিয়ে, অনেক সময় শিরোনাম দেওয়াই থাকে, উল্লেখ করাই থাকে, যদি না দেওয়া থাকে তাহলে তুমি একটা দিবা, আর যদি দেওয়া থাকলো তাহলে তার কোনো কথাই নেই, দিয়ে তারপরে তুমি ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করে দিলেই তোমার হয়ে গেল সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন। আর যদি তোমার বলে না তোমার সংবাদপত্রের না, তুমি একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখো, তোমাকে নির্দিষ্ট করে কিন্তু বলে দিবে না প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রের প্রতিবেদন কীভাবে চিনবা, বোঝাই যাবে যে সংবাদপত্রের প্রতিবেদন মানে কি, তোমাকে বলছে বৃক্ষরোপণ সম্পর্কে আলোচনা করতে, তো এটা সংবাদপত্রে এটা বোঝাই যায়। একটা রাস্তায় দুর্ঘটনা হলো, সংবাদপত্রে এটা প্রকাশের হবে এটা। এখন তোমাকে বলছে যে কলেজে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের উপর একটা প্রতিবেদন লেখা, বা কলেজে বিজয় অনুষ্ঠান হয়েছে সেটার উপর একটা প্রতিবেদন লেখা, তাহলে বোঝা যায় তখন সেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, তখন আর সেটা সংবাদপত্রে হবে না। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যখন বলবে, তখন নিয়ম হলে তোমাকে প্রথমে একটা দরখাস্ত লেখা লাগে প্রধান অধ্যাপকের নিকট। সেটা লেখার পর তারপরে তুমি একটা শিরোনাম দিয়ে, তারপরে তুমি এই যে একই অবস্থা, একটা শিরোনাম দিয়ে তারপরে তুমি এভাবে আগের মতো যেমন তুমি এখানে ব্যাখ্যা করলা সংবাদপত্রে প্রকাশের জন্য, ঠিক একইভাবে তুমি জাস্ট তোমাকে যে বিষয়ে প্রতিবেদনটা লিখতে বলবে প্রাতিষ্ঠানিক, সেটা এখন ব্যাখ্যা করবা। প্রথমে তুমি একটা জাস্ট দরখাস্ত লিখবা, তোমার প্রধান যে থাকবে, স্কুল হলে প্রধান শিক্ষক, কলেজ হলে প্রিন্সিপালের লিখে কাছে,
তার কাছে তুমি জাস্ট একটা পারমিশন নিবা, নেওয়ার পর তারপরে তুমি সেটা সুন্দরভাবে বিশ্লেষণ করবা, বা সেটা একটা দরখাস্ত লেখাই লাগে। এটা হলো প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে। এই দুইটা প্রসেস একটু মাথায় রাখবা সুন্দরভাবে, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তারপর যদি কারো কোনো সমস্যা হয় আমাদের কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সবগুলো বিষয় ভালোভাবে দেওয়ার। তো আমরা মোটামুটি তোমাদের ওভারঅল সবগুলো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের বলছিলাম যে সর্বশেষ আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। তো সেই কথাগুলো হলো যে দেখো, তোমার বাংলা দ্বিতীয় পত্রের সহজ এবং শর্টকাট সবচেয়ে বেশি যেটা ট্রিক্স আমার নিজেরই, তোমার বাংলা দ্বিতীয় পত্রে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য যে বিষয়টা কাজ করছে, আমার নিজেরই অনেক নাম্বার ছিল বাংলা দ্বিতীয়তে, তার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের গ্রামারটাতে প্রায় অনেক মার্কস ছিল, এবং লিখিতেতে আমি যে প্রসেসগুলো ফলো করছিলাম তোমাদের এখন সেগুলো শেয়ার করব। তো দেখো এটার ক্ষেত্রে প্রধান যে টিপস, প্রধান যে সিক্রেট যেটা হলো কি, 1 নাম্বার যেটা সিক্রেট বলবো, আমি যে সাজেশনটা দিয়েছি সর্বপ্রথম তোমরা সেগুলো শেষ করার চেষ্টা করবা। 1 নাম্বার কাজ সাজেশনটা, বুঝতে পারছো? আমি যে সাজেশনটা দিছি সেটা শেষ করার চেষ্টা করবা। এরপরে 2 নাম্বারে গিয়ে কী করবা, 2 নাম্বারে গিয়ে তুমি 1 নাম্বারে হলো সাজেশন, 2 নাম্বারে এটা আগে শেষ করবা, বুঝছো? এগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসবে। 2 নাম্বারে হলো তুমি বিগত যত পারো, বিগত সালের যত পারো, প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আছে তুমি যদি 10 বছরের পারো ভালো, বেস্ট। 10 বছরে করলে একবারে বেস্ট, তবে অ্যাটলিস্ট 5 বছরের করার চেষ্টা করো। বিগত সালের তুমি যদি 3 বছরের তো মাস্ট বি করা লাগবে, 3 বছরের কোনো মানে মাপ নাই, 3 বছর করা লাগবে, 3 বছর, তবে সর্বোচ্চ 10 বছর, বুঝতে পারছো? এটা যদি তুমি 10 বছর যদি তুমি করতে পারো বিগত সালে, আমি গ্যারান্টি দিব তুমি 40-এর মধ্যে, গ্রামাটিক্যাল যে 40 মার্ক দিবে না, 40-এর মধ্যে তুমি 40 পাবা একবার কনফার্ম, বুঝতে পারছো? তবে 10 বছর না করলেও কোনো সমস্যা নাই, তুমি যদি বিগত 5 বছরই করো, 5 বছর করলেও তুমি 40-এর মধ্যে 40 পেতে পারো। তবে ওইটা করলে একবারে তোমার হাই সিকিউর থাকে। ওইটা করলে তোমার কী হয়, 10 বছর যদি তুমি করতে পারো, তোমার প্রশ্ন যে যতগুলো থাকবে তোমাকে অপশন খোঁজা লাগবে না যে আমি 60টা থাকবে, 60টার মধ্যে আমি কোন 5টা দেবো, এরকম বিষয়টা হবে। তখন তুমি যেগুলো দেখবে সবগুলোই পারতেছো, এরকম বিষয়টা হবে। তো তাও তুমি চেষ্টা করবা বিগত যে 5 বছরের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আছে সবগুলো খতম করে দেওয়ার। যদি তুমি শেষ করতে পারো, আমি গ্যারান্টি দিব একবারে তোমার মানে এখানে 40-এর মধ্যে গ্রামাটিক্যাল তোমার 40 কনফার্ম তুমি পাবা, বুঝতে পারছো? তো এই কথাটা খুব মাথায় ভাবে একবারে খুব সুন্দরভাবে ঢুকাই নাও যে বিগত বাংলা দ্বিতীয় ক্ষেত্রে বিগত কোশ্চেন পড়ার কোনো বিকল্প নাই, বিগত কোশ্চেন পড়াই লাগবে মাস্ট। পারলে তুমি মুখস্থ করে নাও তোমার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে। এটা গেল। এখন কোনটার ক্ষেত্রে কোন প্রশ্নটা উত্তর করব এখন যদি তোমার আসে, দেখো প্রথম ক্ষেত্রে তোমার যদি বলি যে 1 নম্বরে যেটা আছে উচ্চারণের ক্ষেত্রে 2টা আসে। 1 নম্বর হলো উচ্চারণের ক্ষেত্রে তোমার প্রশ্ন আসে একটা, আর উচ্চারণের বিভিন্ন ওয়ার্ডগুলো সেগুলো সঠিক উচ্চারণ লেখা লাগে। তো তুমি চেষ্টা করবা তুমি উচ্চারণে বিভিন্ন ধরনের যে সঠিক যে ওয়ার্ডগুলো লেখা লাগে, একটা শব্দ দেয় সেটা সঠিক উচ্চারিত রূপ কি সেটা লেখার। কিন্তু এটা লেখার ক্ষেত্রে অনেকটা সতর্ক থাকা লাগে, কেন? কারণ উচ্চারণের ক্ষেত্রে অনেক ওয়ার্ডগুলো সামান্য হসন্ত যদি ভুল যায় তোমাকে সঠিক নাম্বার দিবে না, বুঝতে পারছো? এখন কারো যদি এরকম সমস্যা হয় যে আমি পারতেছি না এগুলো, কিন্তু আমার ক্ষেত্রে হয় নাই, কারণ আমি ভালোভাবে এগুলো পড়ছিলাম বুঝে বুঝে, তার জন্য হয় না। এখন যে কারো যদি এরকম কোনো সমস্যা হয় বা বুঝতেছি না এরকম কোনো প্রবলেম হয়, তাহলে তুমি অবশ্যই তুমি প্রশ্নটা দেওয়ার চেষ্টা করবা এই শব্দগুলো উচ্চারণ সঠিক উচ্চারণ রূপ রেখা রাখছি, বুঝতে পারছো? এটা গেল 1 নাম্বার। এরপর 2 নাম্বার হলো বানান। বানানের ক্ষেত্রে একই অবস্থা। তো বানানের ক্ষেত্রে প্রশ্ন থাকবে এবং বিভিন্ন ওয়ার্ডগুলো থাকবে যেগুলো সঠিক বানান লেখা লাগবে। এবং বানানের ক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি ওয়ার্ডগুলো লিখবা, বিভিন্ন ওয়ার্ডগুলো যে সঠিক রূপ আছে সেগুলো লিখবা, কখনো প্রশ্ন লিখবা না। গেল। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা আছে, বাংলা শব্দ ও বাক্য শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের সমাজ থাকে এবং একটা প্রশ্ন থাকে যে উপসর্গের অর্থ উপসর্গ রিলেটেড যে প্রশ্নটা তোমাদের দেখাইলাম সেই প্রশ্নটা থাকে, কিন্তু উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে এই প্রশ্নটা। তো এখন তোমরা এই প্রশ্নটা দেওয়ার চেষ্টা করবে না, তোমরা অবশ্যই যে সমাস যে থাকে সমাস নির্ণয় এটা দেওয়ার চেষ্টা করবা, যে প্রথমে শেষে সমাসটা ব্যাস বাক্য করবা, তারপর ওটা কোন সমাস সেটা নির্ণয় করবা। এগুলো কেন বলতেছি, কারণ আমি যেগুলো বলতেছি এগুলো তুমি যদি দাও প্রশ্নের মানে তুমি যদি দাও 5-এর মধ্যে 5 পাবা যদি সঠিক হয়। আর প্রশ্ন বাকিগুলো কেন দিতে বলতেছি না, কারণ এগুলো দিলে তুমি 5-এর মধ্যে 5 টিচার খুব কমেই দেয়, 4 দেয়, মানে 1 মার্ক ওনারা কেন জানি হাতে রাখতে চাই, পুরোপুরি 5-এর মধ্যে 5 দিতে চায় না। আর যদি তুমি এভাবে আমি যেগুলো বলতেছি এগুলো যদি দাও তাহলে 5-এর মধ্যে 5 কনফার্ম। আমি এভাবে দিছি ভাই এবং এভাবে ভালো নাম্বার পাইছি, এজন্য তোমাদের বলতেছি। এরপরে দেখো বাংলা শব্দ শুদ্ধভাবে প্রয়োগ, যে এটা তো দেখাইলাম। এরপরে হলো বাংলা শব্দ ও বাক্যে শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে। এখানে হলো তোমার হলো এটা যদিও একই হয়ে গেছে, এটা একটু আলাদা হবে এখানে।
এখানে সমাস এবং উপসর্গ বিভিন্ন ধরনের যে বিষয়টা আসবে এখানকার মধ্যে। আর একটা হলো তোমার বাংলা শব্দে বাক্যে যে প্রয়োগটা, সেই প্রয়োগটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদের সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে মিশ্র বাক্য, বা প্রশ্নপত্র থেকে তোমার সাধারণ বাক্য, বিবৃতিমূলক বাক্য বিভিন্নভাবে আসতে পারে, যেগুলো আমরা বাক্য রূপান্তর একটু আগে তোমাদের দেখাইলাম। তো তোমরা অবশ্যই বাক্য রূপান্তরগুলো দেওয়ার চেষ্টা করো, সরল থেকে জটিল, মিশ্র থেকে সরল, বা তোমার প্রশ্নবাচক থেকে নেতিবাচক, এরকম, বুঝতে পারছো? তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করবা, কখনো এখান থেকে তোমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা না। এরপরে সর্বশেষ হলো বাংলা শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে। এটার ক্ষেত্রেও তোমরা চেষ্টা করবা বিভিন্ন ধরনের যে শব্দ লাইনগুলো থাকে, শব্দগুলো সেগুলো মানে এরকম তোমার 8টা থাকবে, 8টার মধ্যে 5টা দেওয়া লাগবে। তুমি চেষ্টা করবা এই 8টা বিভিন্ন ধরনের যে লাইনগুলো, বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো শুদ্ধভাবে লেখার, 8টার মধ্যে 5টা, বুঝতে পারছো? তো এগুলো তোমরা আমি যেগুলো বললাম অবশ্যই সেগুলো দিবা। সেগুলো যদি দাও তুমি, এবং তুমি যদি বিগত সালের কোশ্চিনগুলো পড়ে যাও 5 বছরের বা 3 থেকে 5 বছরের, আমি কনফার্ম একবার এক্সপিরিয়েন্স করছি তোমার এ প্লাস মানে কেউ ঠেকাই দেবে না, তুমি কনফার্ম পাবা, বুঝতে পারছো? এটা গেল তোমার ব্যাকরণের অংশ। এরপরে তোমার হলো নির্মিত অংশ, মানে যেটা আমাদের লিখিত অংশ। লিখিত অংশের মধ্যে তোমাদের যদি দেখানো ট্রাই করি, দেখো লিখিত অংশ তোমাদের এখান থেকে দেখাই, একটু জুম করে যদি তাদের সুবিধা হয়। দেখো প্রথমে হলো তোমার লিখিতের মধ্যে যেটা পারিভাষিক, তো আলোচনা করেই দিছি, কারণ পারিভাষিক এখানে তোমাদের লিখিতের মধ্যে পারিভাষিক থাকে এবং একটা অনুবাদ থাকে। লিখিত 70 মার্ক থাকে, এই 70 মার্কের মধ্যে পারিভাষিক এবং অনুবাদ। তবে তুমি অবশ্যই এখানে পারিভাষিক দিবা, কারণ এখানে পারিভাষিক 10টা থাকে, 10-এর মধ্যে 10 পাওয়া ইজি। অনুবাদ কিন্তু 10-এর মধ্যে 10 তুমি পাবা না, কিন্তু পারিভাষিক শব্দগুলো যদি দাও 10-এর মধ্যে 10 কনফার্ম একবারে পারিভাষিক দিবা। এরপর হলো দিনলিপি এবং প্রতিবেদনের মধ্যে অবশ্যই প্রতিবেদন দিবা। প্রতিবেদন দিলে নাম্বার বেশি পাওয়া যায়, দিনলিপি দিলে একটু কম আসে। তবে তুমি দিতে পারো, তবে সবচেয়ে বেস্ট যেটা না আমি তোমাদের সেটা বলতেছি। এরপর হলো বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র, দুইটাই প্রায় সমান, একই অবস্থা। বৈদ্যুতিক চিঠি মানে যেটাকে আমরা ইমেল বলি, আবেদনপত্র একই অবস্থা। তুমি চাইলে আবেদনপত্র দিতে পারো, তবে আবেদনপত্রটা সবাই দেয় বেশিরভাগ, ইমেলটা কম দেয় আর কি, যেটা বৈদ্যুতিক চিঠি বলে। এরপরে দেখো, এরপর হলো সারাংশ এবং ভাব সম্প্রসারণ, অবশ্যই সারাংশ দিবা, ভাব সম্প্রসারণ দিবা, সারাংশ দিবা না, কারণ সারাংশ কম, তো এখানে আর সংক্ষিপ্তভাবে লেখাটাও খুব একটা হয়ে ওঠে না, মানে কম শব্দের মধ্যে মূল ভাবটা ফুটাই তোলা খুব একটা হয় না, যার কারণে ভাব সম্প্রসারণ দিলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। এরপর হলো সংলাপ এবং ক্ষুদে গল্প, এই দুইটার মধ্যে সংলাপটা দেওয়া সবচেয়ে বেস্ট। ক্ষুদে গল্প দেওয়া বেস্ট না কেন? কারণ ক্ষুদে গল্প বিভিন্ন ধরনের আমরা কবি সাহিত্যিকের, যেমন ক্ষুদে গল্প বলতে কি তোমার বইয়ে বিভিন্ন ধরনের গল্পগুলো আছে না, তো এগুলো কিন্তু আমরা ক্ষুদে গল্প বলতে পারি। তো এগুলো কিন্তু কবি সাহিত্যিক খুব সুন্দরভাবে ভাষায় লিখছে, তো ঠিক একইভাবে ক্ষুদে গল্প ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু ফলো করা হয়। তো সেজন্য সংলাপ লিখবে। সংলাপ মানে হলো ডায়ালগ, যেটাকে আমরা বলি কথোপকথন দুই জনের মধ্যে। তো এই ছিল মূলত হলো তোমার এগুলো। আর রচনা তো জানো যে রচনা তো একটা লেখাই লাগে, এবং আমার জীবনে আমি দেখছি যে দেশপ্রেম নামে আমি একটা রচনা পড়ছিলাম, ওই রচনাটা আমি আমার লাইফে সব জায়গায় কমন পাইছি। 8ম শ্রেণীতে পড়ছিলাম প্রায়, ওই রচনায় আবার 9-10-এও আসছে, ওই রচনা একই রচনা ইন্টারে পরীক্ষাও ওই দেশপ্রেম, আমাদের যে স্বদেশপ্রেম যেটাকে বলে, সে রচনা আসছে। মানে ওই একটা রচনা দিয়ে আমার মানে প্রায় সারা জীবনটা পার হয়ে গেছে। 8 এসএসসি এবং এইচএসসি, আমাদের যে এসএসসি তিনটাই প্রায় ওই একটা রচনা দিয়ে আমি পার করছি, সব জায়গায় প্রায় ওই রচনাটা আসতো আগে আর কি। তো এই ছিল বিষয়। এবং একটু যেগুলো রিটেন পার্টগুলো, নির্মিত অংশগুলো, এগুলো একটু বেশি করে লেখার চেষ্টা করবে। যেমন রচনাটা তুমি 15 থেকে 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, এর চেয়ে যেন কম না হয়। যেমন ভাব ক্ষুদে সংলাপ যে লেখবা, এটা যদি 10 মার্ক আছে, এটা অবশ্যই 5 পৃষ্ঠা প্লাস লেখার চেষ্টা করবা। তারপর এরপর তোমার ভাব সম্প্রসারণ, এটাও এরকম 5-6 পৃষ্ঠা বা আরও বেশি লিখতে পারো ভালো। তারপর আবেদনপত্র, এটা তো বেশি লেখার প্রয়োজন নাই, এটা তো 1 পৃষ্ঠার মধ্যে লেখা লাগে আবেদনপত্র। আর ইমেল যদি লেখো, তাহলে ইমেল লিখলে তোমার 2 পৃষ্ঠার মধ্যে। এরপর হলো প্রতিবেদন রচনা, এটাও তুমি লেখার চেষ্টা করবা একটু বেশি করে। এরপরে হলো পারিভাষিক শব্দ তো নাই, এগুলো তো যেটুকু মানে কথা সেটুকুই লেখা লাগবে, মানে এটা অর্থগুলো জাস্ট লেখা লাগে। তো এই ছিল মূলত তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন। আমি চেষ্টা করছি তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দেওয়ার, এবং ট্রিক্স যেটা বলবো যে বাংলা দ্বিতীয় ক্ষেত্রে মেইন যে ট্রিক্স সেটা হলো বিগত সালের কোশ্চিনে পড়ার কোনো বিকল্প নেই। বাংলা দ্বিতীয়তে তুমি A+ পেতে চাইলে তুমি এই সাজেশনটা যদি ফলো না করো, কোনো প্যারা নাই, তুমি বিগত সালের কোশ্চিনগুলো সলভ করো, তুমি কনফার্ম তুমি A+ পাবা। এখানে হুবহু সবগুলো কমন পাবা, একটাও বাইরে আসবে না। তো এই জন্য তোমরা এই জিনিসগুলো একটু ফলো করবা। তো আজকে সাজেশনটা আমরা এখানে শেষ করতেছি। আর কারো যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের নক করবা। আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার তোমাদের আগেই বলে দিছি, তোমরা আমাদের নক করতে পারো, বা তুমি পেজে যদি দেখো বা কোথাও যদি দেখো, যেখান থেকে দেখো না কেন, আমাদের কমেন্টে বললেই হবে, আমরা তোমাদের সেই পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো আজকে এখানে শেষ করতেছি। দেখা হবে তোমাদের পরবর্তীতে নতুন কোনো সাবজেক্টে নতুন কোনো সাজেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।